হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। কলকাতা দক্ষিণের এক অভিজাত রিজিওনাল ক্লাব। দিনের আলোয় সেখানে ব্যাডমিন্টনের ঝনঝনে আওয়াজ, সন্ধ্যাবেলায় আলো ঝলমলে ককটেল পার্টি, আর রাতে এলিট সদস্যদের গল্পগুজব। বাইরে থেকে দেখতে গেলে শান্ত, সুশ্রী, নিয়মমাফিক জীবনচক্র। ক্লাবটা আমাদের রোজকার আড্ডার জায়গা নয়, তবু সপ্তাহে দুদিন সন্ধ্যাবেলা যাই আমরা। আমি, চঞ্চু আর বোধিদা। খেলাধুলার থেকেও মানুষ দেখা, চরিত্র বোঝা আর টুকটাক আলাপ পরিচয়ের মধ্যেও যে রহস্য লুকিয়ে থাকতে পারে, তা আমি বোধিদার পাশে দাঁড়িয়ে না দেখলে কখনো বুঝতাম না। সেদিন বিকেলে ক্লাবে পৌঁছে দেখি ব্যাডমিন্টন কোর্টে জোরদার খেলা চলছে। ঝকঝকে আলোয় কোর্টটা যেন সোনার মতো ঝিলমিল করছে। আমি আর চঞ্চু গ্যালারির এক কোণে বসে পড়লাম। সামনে চোখ আটকে গেল একটা মেয়ের খেলায়। হলুদ কালো জার্সি, টাইট নট করা চুল, মাথায় একটু ঝুঁকিয়ে খেলছে। খকটা উঠছে আর সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে ওর স্ম্যাশ। ক্লাবে অনেক খেলোয়াড় দেখেছি, কিন্তু এমন স্টেডি ফোকাস খুব কম জনের থাকে। চঞ্চু কনুই দিয়ে ঠেলা দিল। ওই যে বাদিকের লেনটা দেখ, ওই দামিনী বসাক না। আমি মাথা নাড়লাম। হ্যাঁ রে, এই ক্লাবেই ওর কোচিং হয়। লাস্ট জোনাল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল। চঞ্চু চোখ বড় করে বলল, এই মেয়ে যে ব্যাডমিন্টনের বাইরে মডেলিং করলেও দিব্যি চলে যেত। দেখার মতো খেলছে। আমি হেসে বললাম, দেখার মতো খেলে বলি তো আমরা বসে আছি, না হলে তুই এত মনোযোগ দিতি। ঠিক তখনই আমাদের পেছনে এসে দাঁড়ালেন বোধিদা, বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। সাদা ধুতি পাঞ্জাবি, চোখে পাতলা ফ্রেমের চশমা, মুখে শান্ত একটা হাসি। কিন্তু চঞ্চু আর আমি জানি, ওর চুপচাপ মুখের আড়ালেই একটা তীক্ষ্ণ চোখ সব সময় বিশ্লেষণ করে চলে। বোধিদা বললেন, ওর খেলায় যেটা লক্ষ্য করার মতো তা হলো ওর অ্যান্টিসিপেশন। কক আসার আগেই বুঝে নিচ্ছে কোন দিকে যাবে। আমি বললাম, ও একেবারে আলাদা লেভেলের খেলোয়াড়। যদিও এখনও বয়স খুব কম, তবু ব্যালেন্স, পা চালানো, রিফ্লেক্স সব মিলিয়ে টপ ক্লাস। চঞ্চু হঠাৎ বলল, ও তো রোজ দেখে যেন, তুই তো মনে হচ্ছে একটু বেশি ফলো করিস তেমনিকে। আমি বললাম, না রে, খেলোয়াড় হিসেবে ওর প্রতি রেসপেক্ট আছে, ব্যাস। ক্লাবের ভেতরে তখন একটু গুঞ্জন, একটা ছোট পার্টির আয়োজন হচ্ছে। কয়েকজন সদস্য এসেছেন, যার মধ্যে ক্লাবের সভাপতি অমিত সিংহানিয়াও আছেন। সঙ্গে আছেন তার ছেলে অনিক। আমার ওকে দেখে অচেনা লাগছিল, তবে চঞ্চু ফিসফিস করে বলল, ওই তো সিংহানিয়ার ছেলে। শোনা যায় বড় লোকই হাদব কায়দার বাপের টাকায় হুজুক করে কাটে ওর দিনকাল। আমি বললাম, হয়তো ঠিকই শুনেছিস, তবে লোকটাকে তো তেমন চিনি না। অনেক এসে লাউঞ্জের এক কোনায় দাঁড়িয়ে কিছুক্ষণ কোর্টের দিকেই তাকিয়ে থাকলো। কাকে দেখছিল বা কী ভাবছিল তা বুঝতে পারিনি। আসলে ক্লাবে এমন অনেকেই আসে যারা খেলার চাইতেও বেশি পরিবেশটা উপভোগ করতে আসে। জলখাবার, আলো, হালকা মিউজিক আর একটু আধটু স্টাইল। ততক্ষণে খেলা শেষ। দামিনী ব্যাগ কাঁধে চাপিয়ে বাইরে আসছে। ঘাম ঝরানো মুখে সেই শান্ত রেসপন্সিবল মেয়েটার চোখে জেদ। বোধিদা এগিয়ে গিয়ে বললেন, আজ ভালো খেলেছ। লাস্ট সেটে একটু টাইমিং পিছিয়ে গিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি রিকভার করেছ। খুব কম বয়সে এরকম চমক দেওয়া রিফ্লেক্স দেখা যায়। দামিনী হালকা হেসে বলল, ভিডিওটির নিচে কমেন্টটিকে পাশে সরালেই হাইপ অপশন পাবেন, ওটা হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ স্যার।
চেষ্টা করব আরও ঠিক করতে। আমি একপাশে দাঁড়িয়ে শুনছিলাম। সেই মুহূর্তটা খুব সাধারণ, অথচ কোথাও যেন একটা ভার জমেছিল হাওয়ায়। সেদিন রাত্রে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার আগে চঞ্চু বলল, এই পিয়াল জানিস, আজকে সব কিছু খুব নর্মাল ছিল, অথচ জানি না কেন মনটা একটু অস্থির লাগছে। আমি ওর দিকে তাকালাম, হেসে বললাম, তোর মন হয়তো কোনো গল্পের শুরু শুনে ফেলেছে। দুপুরের ব্যাডমিন্টন ম্যাচ শেষ হয়ে গেল। কোর্টের পাশের বেঞ্চে বসে আমি আর চঞ্চু ঘাম মুছছিলাম। বদিদা অবশ্য বরাবরের মতোই হাঁটুতে তোয়ালে পেতে বসে চুপচাপ কি যেন ভাবছিল। আমাদের তিনজনের মধ্যে ওই সবচেয়ে কম খেলে, কিন্তু বেশি দেখে। কোর্ট ছেড়ে একটু দূরে একটা গ্রুপের দিকে চোখ পড়তেই আমি চঞ্চুকে কনুই দিয়ে ঠেললাম, ওই দেখ, দামিনী বসাক এসেছে। চঞ্চু গলার নিচে তোয়ালেটা একটু চালিয়ে নিয়ে বলল, ওর খেলাটা একদম দেখার মতো। কত টুর্নামেন্টে যেভাবে ড্রপ শট ফেললো, আমি তো হা হয়ে গেছিলাম রে। হ্যাঁ, কিন্তু শুধু খেলাই না, ওর মাথাও একদম ঠান্ডা, নিজের মতো থাকে, কেউ যতই উকি মারুক। ওদিকে দামিনী তখন কাউকে কিছু বোঝাচ্ছিল, সম্ভবত জুনিয়রদের কিভাবে স্টান্স নিলে শরীরের ভারসাম্য থাকে। ছিপছিপে গরম, চোখে মুখে একরকম আত্মবিশ্বাস, যেটা ওকে বাকি সবার থেকে আলাদা করে তোলে। ঠিক তখনই ক্লাবের পিছনের দরজা দিয়ে ঢুকলো অনিক সিংহানিয়া, অমিত সিংহানিয়ার ছেলে। বয়স কম বেশি আমাদেরই মতো, কিন্তু মেজাজ আর চালচলনে একরকম অভিজাত উদাসীনতা। খেলার মধ্যে তেমন নেই, তবে ক্লাবের যে কোনো পার্টি হলে ও থাকবেই। মাথার চুলগুলো এলোমেলো স্টাইল করে রাখা, আর চোখে চিরকালীন ক্লান্তি। এই দেখ, অনেক এসেছে, চুঁচু গল্প করল। ওর আবার খেলাধুলায় কিসের আগ্রহ? আমি হেসে বললাম, আগ্রহ তো অন্য কিছুতে। দামিনীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল মনে হচ্ছে। এই তুই না, চঞ্চু, সব কিছুতেই সিনেমা বানাস। আমরা তখন উঠে পড়লাম। বদিদা কিন্তু উঠল না, ওর চোখ তখনও দামিনীর দিকে। আমি ভাবলাম হয়তো ওর খেলার ধরন লক্ষ্য করছে। ওদিকে দামিনী এখন এক কোণে বসে ব্যাগ খুলছে। কেউ একজন, সম্ভবত অনিক, ওর দিকে এগিয়ে গেল, কথা বলল কয়েকটা, কিন্তু দামিনীর মুখে কিছু অস্বস্তি ফুটে উঠল বলে আমার মনে হলো। তবে তখন সেটা নিয়ে কেউ কিছু ভাবিনি। এই ক্লাবটা বড় অদ্ভুত জায়গা। আলো ঝলমলে দিনে মনে হয় যেন সবাই সৎ, শুদ্ধ, পরিশ্রমী, কিন্তু রাতে এই জায়গাটার আলো একটু ম্লান হলেই সব মুখই একটু অন্ধকার হয়ে যায়। কিছু কিছু ছায়া, যেগুলো চোখে পড়ে না ঠিক, কিন্তু ঠিক যেন পিছনে দাঁড়িয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলে। সেদিন সন্ধ্যার দিকটা অনেকটাই নিরীহ ছিল। চা, রোল আর কিছু ঠাট্টা তামাশা। আমরা তখন বাড়ি ফিরছিলাম। দামিনী তখনও ক্লাবে ছিল, কোনো একটা মিটিং ছিল, নাকি কোচের সঙ্গে আলোচনা, স্পষ্ট জানি না। তবে একটা জিনিস সেদিন আমার মনে কাটার মতো বিঁধেছিল, বধিদার চোখ, যা একটা মুহূর্তের জন্য থেমে গিয়েছিল দামিনীর দিকে। ক্লাবের ক্যাফেটেরিয়া তখন হালকা গুঞ্জনে ঠাসা। টেবিলে টেবিলে কফির কাপ আর গন্ধে মিশে আছে গল্পের টান। বদিদা বসে আছেন পত্রিকা হাতে, আর চঞ্চু সোফার পেছনে ঝুঁকে দেখাচ্ছে নতুন এক ক্যারম স্ট্র্যাটেজি, যেটা সে গতকাল রাতে ইউটিউবে দেখেছিল। আমি তখন বসে আছি জানলার ধারে, চোখ পড়ে সামনের কোর্টে। দামিনী খেলছে। ওই মেয়েটা ব্যাডমিন্টন খেলে তার শরীরের প্রতিটা মুভমেন্টে যেন ছন্দ। শরীর তো বটেই, চোখে মুখেও একটা আত্মবিশ্বাসের দীপ্তি। ওর সার্ভ, ওর জাম্প, শাটল স্পর্শ করার আগে যে ক্ষীণ সময়,
সেটুকু সময়ও যেন পুরো কোর্টটা বুঝে ফেলে। আর এই কোর্টের এক কোণে দাঁড়িয়ে হাত যেন একটু বেশি নজর ছিল কারো, অনেক সিংহানিয়া। দামিনীর খেলা দেখতে দেখতে অনেকের চোখে একটা চাপা কিছু খেলে যাচ্ছিল। আমি ঠিক বোঝাতে পারবো না। ভদ্রলোকের চোখে না, ওর চোখে যে কেমন এক রুক্ষ আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল, সেটা যাকে বলে অস্বস্তিকর। পার্টির দিন থেকে অনেককে ক্লাবে খুব একটা দেখা যায়নি, তবে আজ আবার এলো। ওর গায়ে ঢিলাঢালা এক বিদেশি ব্র্যান্ডের হুডি, চোখে কালো চশমা, হাতে ফোন, হালকা নেশার একটা ছাপ। খেলা শেষ হওয়ার পর আমি দেখলাম দামিনী ওর ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক এগিয়ে গেল ওর দিকে। আমি আর চঞ্চু তখন বারান্দা থেকে নেমে আসছি, আর দূর থেকে দেখতে পেলাম অনেক কিছু বলছে দামিনীকে। হয়তো স্রেফ চলো কোথাও কফি খাই, এই ধরনের কিছু। দামিনী মাথা নাড়ল, অসন্তুষ্ট নয়, কিন্তু স্পষ্টভাবে অনেকের দিকে আর তাকালো না। সে ছোট্ট মুহূর্তটা আমার চোখে লেগে রইল। চঞ্চু বলল, হে দেখলি পিয়াল, অনেক আবার চেষ্টা চালাচ্ছে বোধহয়। আমি বললাম, হ্যাঁ, কিন্তু দামিনী ওর রকম সকম ঠিক পছন্দ করে না। চঞ্চু হেসে বলল, তুই জানিস আমি একবার ওকে জিজ্ঞাসা করেছিলাম কোনো ভালোবাসা আছে কিনা ওর জীবনে। ও শুধু বলেছিল, হ্যাঁ, এখন শুধু শট আর লক্ষ্য। সন্ধ্যার দিকে দেখি অনেক একা বসে বার কাউন্টারে টানা কিছুক্ষণও কিছু একটা পান করছিল। পাশে কেউ বসলেই চুপচাপ উঠে চলে যাচ্ছে। আমি শুধু একবার পাশ কাটিয়ে যাওয়ার সময় ওর মুখটা দেখেছিলাম, ভিতর থেকে চাপা কিছু পুড়ছে যেন। পরদিন সকালে খবর এলো অনেক নাকি এক স্টাফের সঙ্গে রাগারাগি করে ক্লাবের এক ব্যাডমিন্টন পোস্ট ভেঙে ফেলেছে। কারণ কিছু নাকি ভুলভাবে বলা হয়েছে ওর চরিত্র নিয়ে। বুধিদা শুধু বললেন, তথ্য নয় পেয়াল, এখনো সব কিছু পর্যবেক্ষণ মাত্র। কখনো কখনো আচরণের চেয়েও গোপন থাকে ইচ্ছার গভীরতা। সেটা বোঝা যায় না, শুধু টের পাওয়া যায় একটু একটু করে। আমি বুধিদার দিকে তাকালাম। উনি জানেন কিছু একটা যেন জমে উঠছে, যার স্পষ্ট ছায়া এখনো কেউ ধরতে পারছে না। পুজোর পর কদিন ক্লাবে খুব ভিড় হয়নি। কেউ হয়তো ছুটিতে, কেউ বা কাজে ব্যস্ত। কিন্তু দামিনী ঠিক সকাল 7টার প্র্যাকটিসে অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই নিয়ে কোনো দিন কারো আপত্তি ছিল না। শুধু আজকাল মনে হচ্ছে ওর ভেতরে যেন কিছু বদলে গেছে। সেদিন সকালে বুধিদার নরম গলায় বলল, পেয়াল, লক্ষ্য করছিস দামিনীর স্ট্রোকগুলো আজকাল একটু বেশি জোরে পড়ছে? আমি বললাম, হ্যাঁ দাদা, ও আর শট মারার আগে র্যাকেটটা একটু কেমন যেন রাগে ছুটছে। বুধিদা কাগজ থেকে চোখ না তুলে বললেন, মাঝে মধ্যে শরীর বলে না, মন বলে একটা মানুষ কেমন খেলছে। আমি চুপ করে গেলাম, কারণ সত্যি দামিনী আজকাল চোখে চোখ রাখে না কারোর সঙ্গে। এমনকি চঞ্চুর চোখেও হেসে ওঠে না, যা ছিল তার এক সময়কার স্বভাব। আগে ক্লাবে ঢুকলে হাসি মজায় ভরে থাকতো, আর এখন ঢোকে, খেলাধুলা করে, নীরবে বেরিয়ে যায়। অনেকেই বলছে ও বোধহয় কোথাও ট্রেনিং নিচ্ছে, তাই তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আমি জানি ওর চোখে কিছু যেন পুড়ছে। এদিকে অনেক আবার কয়েকদিন ক্লাবে আসেনি। কারো সঙ্গে কথা নেই, সম্পর্ক নেই, শুধু একা একটা লোক, যার ভিতর কেমন একটা জমাট রাগ। চঞ্চু একদিন বলল, ও অনেকের ইনস্টাগ্রামটা দেখেছিস? এ দামিনীর একটা পুরনো ছবি দেখে এ কিছু অদ্ভুত ইমোজি দিয়েছে। আমি বললাম, তুই এত নজর রাখিস ওর প্রোফাইলে? এ দামিনীর খোঁজে, জানিস না? অনেক আজকাল একটা কথাও বলে না কাউকে, কিন্তু ওর ক্যাপশনগুলো কি যেন বোঝাতে চায়। সন্ধ্যায় বদিদার সঙ্গে বসে চা খাচ্ছিলাম। ক্লাবের বাতাস একটু ভারী মনে হচ্ছিল। আলো আছে, হাসি আছে, কিন্তু সব কিছু নিচে চাপা গুমট। আমি বললাম, বদিদা,
দামিনী কেমন যেন বদলে যাচ্ছে না? হুনলিন জানলার বাইরে তাকিয়ে বলল, পিয়াল, একজন মানুষ যখন কিছু ভুলে যেতে চায় তখন হয় সে গান শোনে, নয়তো চুপ হয়ে যায়। তুমি কি ভাবছো? অনেকের সঙ্গে কিছু ঘটেছে? হ্যাঁ, আমি ভাবছি না, আমি দেখতে চাইছি কে কাকে অবহেলা করছে আর কে নিজেকে আড়াল করছে। সেই রাতে হঠাৎ করে মনে হলো দামিনীর ফোনে একটা হোয়াটসঅ্যাপ পাঠাই। সব ঠিক তো? সেন্ড করে দিলাম, কিন্তু ব্লু টিক এলো না, রিড ডেলিভার্ড কিছুই না। হ্যাঁ, একই রকম আরেকটা মেসেজ চঞ্চুও পাঠিয়েছিল, উত্তর নেই। আমি আর বদিদা একসঙ্গে হাঁটতে বেরোলাম ক্লাবের পাশের ফুটপাতে। হাঁটার সময় বদিদা শুধু একটা কথাই বলল, পিয়াল, যে কেউ নিজেকে গুটিয়ে দিতে পারে, কিন্তু একদিন না একদিন সেই গুটিয়ে যাওয়ার পিছনের কারণটা ঠিক বাইরে বেরিয়ে আসে, আর সেই দিনটায় শটটা আর খেলাধুলার থাকে না। আমি থেমে দাঁড়ালাম। বদিদার চোখে সেই পুরনো আগুনটা জ্বলছে। অবহেলার গায়ে যেটুকু ছাই পড়ে আছে তিনি বুঝে ফেলেছেন তাতে কিছু পুড়ছে। সকালটা একটু বেশি রোদেলা ছিল, কিন্তু ক্লাবের বাতাসে যেন একটা অদ্ভুত চাপা উত্তেজনা ঘুরে বেড়াচ্ছিল। চঞ্চু গেট পেরিয়ে এসে আমাকে বলল, দামিনী আসেনি আজও? 3 দিন হয়ে গেল দাদা। আমি কিছু বললাম না, শুধু বদিদার দিকে তাকালাম। চায়ের কাপ হাতে, মুখটা আজ যেন একটু বেশি গম্ভীর। ওর গাল দুটোর হালকা ছায়া পড়েছে, ঠোঁট চেপে ধরা। চঞ্চু আবার বলল, কাল অনেকের গাড়িটা দেখেছিলাম ক্লাবের গেটের বাইরে, ভেতরে ঢোকেনি, কেবল দাঁড়িয়েছিল। বদিদা গম্ভীর গলা বললেন, কারো নিখোঁজ হওয়া আর অন্য কারো গাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে থাকা, এ দুটো সবসময় সম্পর্কযুক্ত নয়। কিন্তু আমাদের মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে, অথচ আমরা ধরতে পারছি না। দুপুর নাগাদ ক্লাবের রিসেপশন থেকে ফোন এলো। দামিনী বসাকের বাড়ি থেকে জানতে চেয়েছেন ও কি আজ এসেছে। 3 দিন ওকে খুঁজে পাচ্ছেন না ওনারা। আমার বুকের মধ্যে একটা ধাক্কা খেলাম যেন। চঞ্চু আমার পাশে দাঁড়িয়ে গলা নামিয়ে বলল, তুই ওর হোয়াটসঅ্যাপে আবার মেসেজ করবি? আমি ফোন বার করলাম। আগের সব মেসেজ সিন হয়নি, নতুন করে লিখলাম, তুই ঠিক আছিস তো? দেখলাম লাস্ট সিন 3 days ago। বিকেলে ক্লাবে একটা চাপা গুঞ্জন শুরু হলো। কেউ বলল দামিনী হঠাৎ করে ব্যাঙ্গালোরে গেছে, কেউ বলল তার মা অসুস্থ। সবই রটনা, কেউ জানে না আসল সত্যিটা কি। চঞ্চু বলল, তোর মনে হচ্ছে না বদিদা সব কিছু জানেন কিন্তু বলছেন না? আমি বললাম, বদিদা সবসময় সব বলেন না, আগে নিজে বুঝে যান। সন্ধ্যায় আমরা 3 জন বসলাম বদিদার চির চেনা বেঞ্চটায়। আমি জিজ্ঞেস করলাম, বদিদা আপনি কি কিছু আজ করেছেন? বদিদা ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে বললেন, দামিনীর অনুপস্থিতি শুধু না আসা নয়, ওর মতো মেয়েরা হঠাৎ করে হারিয়ে যায় না, যদি না হারিয়ে যাওয়ার পেছনে কোনো ছায়া থাকে। মানে? আমি আর চঞ্চু একসঙ্গে বলে উঠলাম। বদিদা চোখ তুলে বললেন, মানে ঘড়ি বন্ধ হলে আমরা শুধু সময় মিস করি না, বরং কোন মুহূর্তটা গিয়েছিল সেটা ভাবতে গিয়ে হারিয়ে ফেলি গোটা ঘটনাটা। এবার সেই হারানো মুহূর্তটাই খুঁজতে হবে। চঞ্চু বলল, আপনি বলছেন দামিনী কোথাও বিপদে আছে? বদিদা থেমে বললেন, না বলছি না, না বলতেও পারছি না, শুধু এটুকু বলছি, আজ থেকে দামিনী আর সেফ একজন ক্লাব মেম্বার নয়, ও এখন একটা প্রশ্নচিহ্ন। আমি মুখ তুলে চাইলাম ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের দিকে। ফাঁকা, নিঃশব্দ, আলো নিভে আসছে ধীরে ধীরে। সেখানে যে হাসি, স্পর্ধা, আত্মবিশ্বাস ছিল, আজ সেখানে কেবলই অনুপস্থিতি।
আমরা জানতাম না এই প্রশ্নচিহ্নটা আমাদের কোথায় নিয়ে যাবে। কেবল একটা বিষয় নিশ্চিত ছিল, দামিনী নিখোঁজ। সন্ধ্যার ক্লাবঘরটা যেন হঠাৎ অতিমাত্রায় নিস্তব্ধ হয়ে গেছে। ছঞ্চু বলছিল, আজকাল ক্লাবে ঢুকলেই আমার গা ছমছম করে দাদা। আমি কিছু বললাম না। খেলার আওয়াজ, হাসির খিলখিল সব কেমন নিঃস্ব হয়ে গেছে। দামিনীর নিখোঁজ হওয়ার খবর এখন অফিসে, ক্লাবে, ফেসবুকের পোস্টে আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ঘুরছে, কিন্তু বাস্তবে আমরা জানতাম না ও কোথায়, কেমন আছে, আদৌ আছে কি না। বদিদা বেশ কিছুক্ষণ কিছুই বলেননি। তিনি শুধু ক্লাবের পুরনো রেকর্ড বুকটা উল্টে পাল্টে দেখছিলেন। আমি আর চঞ্চু তাকে ঘিরেই বসেছিলাম। বদিদা জিজ্ঞেস করল, দামিনীর পরিবারে কাউকে খবর দেওয়া হয়েছে? চঞ্চু জবাব দিল, হ্যাঁ, তার মা বলছিলেন 3 দিন ধরে ফোন বন্ধ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব নিশ্চুপ। ও কখনো এমন করে না। আমি ধীর গলায় বললাম, তবে কি? বদিদা এক লাইনেই আমাদের থামিয়ে দিলেন। মেয়েটি হারিয়ে গেছে তার মানে এই নয় যে ও হারিয়ে যেতে চেয়েছিল। এরপর আমরা 3 জন দামিনীর শেষ দেখা সাক্ষাৎ, ক্লাবে আসা যাওয়া এবং যে কদিন অনুপস্থিত ছিল সেই সময় কার কার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল তা বের করতে শুরু করলাম। চঞ্চু সিসিটিভি ঘেটে বলল, শেষবার দামিনী এসেছিল শুক্রবার বিকেলে। একটা হালকা নীল কুর্তি, পিঠে একটা ব্যাগ, গেট থেকে ঢুকেছে, কিন্তু বেরোনোর ফুটেজ নেই। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মানে ও ঢুকেছে, বের হয়নি? বদিদা মাথা নিচু করেই বললেন, সব সময় সিসিটিভি সব কিছু ধরতে পারে না, বিশেষ করে যখন কেউ না ধরা দিতে চায়। ক্লাবের গার্ড বলল, সেই দিন সন্ধ্যের পর ও একটা ফোন পেয়েছিল, তাড়াহুড়ো করে লকার থেকে কিছু বের করে নিচে নেমে যায়, তারপর আর দেখিনি। ফোন? কার ফোন? কি কথা? কোথায় গেল? এ প্রশ্নগুলোর উত্তর কোথাও নেই। যেন একটা মোটা কুয়াশার দেওয়াল আমাদের চোখের উপর পড়ে বসে আছে। বাড়ি ফিরে রাতেও ঘুম এলো না। বারবার ভাবছিলাম, দামিনী সত্যি নিখোঁজ, নাকি আমাদের চোখের সামনেই কোথাও অদৃশ্য। পরদিন সকালে বদিদার মেসেজ পেলাম, আজ দুপুরে ওর মায়ের সঙ্গে দেখা করব, ক্লাবে চল। আমি জানতাম এবার গল্পটা আর শুধু নিখোঁজ হওয়া নিয়ে নয়, এটা এক রহস্যের শুরু, একটা ছায়া যা ধীরে ধীরে গা ঘেঁষে আসছে। কয়েকটা দিন যেন থমকে গিয়েছিল। দামিনীর নিখোঁজ হওয়া ধীরে ধীরে একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছিল চারপাশে, ঠিক যেমনটা হয় শহরের ব্যস্ততায়। কিন্তু আমাদের মধ্যে, মানে আমার, ছঞ্চুর আর বদিদার, এই নিখোঁজে একটা অস্বস্তি দানা বাজছিল প্রতি মুহূর্তে। কিন্তু তার 1 সপ্তাহ পর যে ফোনটা এলো, সেটাই সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। পুলিশ ফোন করেছিল বদিদাকে। গলার স্বর শুনে বুঝেছিলাম কিছু গুরুতর হয়েছে। তোমরা দুজন, তুমি আর চঞ্চু একসঙ্গে একটু চলে এসো। বদিদা শুধু এইটুকুই বলল। তার চোখে একটা জেদ ছিল, ভয় আর কৌতূহলের মিশ্রণে তৈরি এক অদ্ভুত নির্লিপ্তি। আমরা পৌঁছলাম শহরের একেবারে বাইরের দিকে, একটা পরিত্যক্ত খালের পাড়ে। জায়গাটা যেন বিস্তৃত কোনো মঞ্চ, যেখানে আলো নেই, শব্দ নেই, কেবল রক্তমাখা নৈঃশব্দ। একটা ছেঁড়া বস্তা পড়ে আছে, পাশেই কিছু রাস্তার কুকুর ঘুরছে। পুলিশ একটা অংশ ঘিরে রেখেছে, সাংবাদিকরা এসে পড়েছে। আমার গলা শুকিয়ে এলো। ছঞ্চু বলল, না না, এটা
এটা হতেই পারে না পিয়ার, ও তো দামিনী তো। আমি আর শুনতে পাচ্ছিলাম না। পুলিশ অফিসার জানালো, রাস্তার কুকুরদের টানাটানির কারণে একটি পচন ধরা দেহের অংশ বেরিয়ে আসে বস্তা থেকে। অর্ধগলিত মুখ, কিন্তু গলার লকেট, বাঁ হাতে পড়া ব্রেসলেট সব মিলিয়ে পরিবার চিহ্নিত করেছে ওটাই দামিনী বসাক। আমার চোখের সামনে দিয়ে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। কেউ যেন পিছন থেকে ঠেলে দিয়ে বলে দিল, তোমরা বলেছিলে মেয়েটি হারিয়ে গেছে, আজ তার ঠিকানা জানা গেল। বদিদা নির্বাক, কিন্তু তার চোখের শূন্যতা বলে দিচ্ছিল তিনি কিছু আজ করেছিলেন, তবে তা যে এতটা নিষ্ঠুর, এতটা হিংস্র, সেটা কি তিনিও বুঝেছিলেন? পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে হত্যার পর লাশ অনেক দূরে এনে খালে ফেলে দেওয়া হয়েছে। জল নামার পরে সেটা জায়গাটার কাদায় আটকে যায়। একটা প্রশ্ন সবাই ঘুরে ফিরে করছিল, কে মারল দামিনী বসাককে, কেন? আমরা উত্তর জানতাম না, কিন্তু বদিদার চোখে তখন স্পষ্ট একটা ভাষা ফুটে উঠছিল। তার ভিতরে কোনো ঘড়ির কাঁটা চালু হয়ে গেছে। দামিনীর মৃতদেহ খালপাড়ে পাওয়ার একদিন পরেই আমরা তিনজন আবার বসলাম ক্লাবের চেয়ারম্যানের ঘরের পেছনের ছোট মিটিং রুমে। এই ঘরটাকে আমরা বলতাম পিঁপড়ের খোঁজ, কারণ এখানে ঢুকলে সবাই এমনভাবে নিচু গলায় কথা বলতো যেন শব্দ করলেই চারপাশের দেওয়াল আমাদের গিলে ফেলবে। চঞ্চুর মুখ থমথমে। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারছি না। বস্তার টুকরো, রাস্তার কুকুর আর গলিত দেহের গন্ধ মিশে থাকে বাতাস। বদিদা একেবারে নির্লিপ্ত মুখে বলল, হ্যাঁ, পুলিশ আমার সঙ্গে দেখা করতে চায়, হ্যাঁ আজই। আমি অবাক হয়ে বললাম, তা বলেই দিলে, কবে, কোথায়? বিকেলে ভবানীপুর থানায় ইন্সপেক্টর গিরিশ মুখার্জি নিজেই যোগাযোগ করেছে। আমরা গিয়েছিলাম। ইন্সপেক্টর মুখার্জি একজন সংযত অথচ জিজ্ঞাসু মানুষ। ওর মুখে বিশেষ ভাব প্রকাশ হয় না, কিন্তু তার প্রশ্নগুলো খুব ধারালো। তিনি দামিনীর ক্লাব জীবনের খুঁটিনাটি জানতে চাইলেন, কাদের সঙ্গে ওর বেশি মেলামেশা ছিল, সাম্প্রতিক আচরণে কিছু অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করেছিলাম কিনা, এই সমস্ত খুঁটিনাটি। বদিদা বেশি কথা বলল না, শুধু একটা জিনিস বলল, যেটা আমার ভেতরটা শিউরে দিল। দামিনী চুপচাপ একটা ডায়েরি লিখত, তার মধ্যে কিছু নোট আমি পড়েছি। স্পষ্টতই সে বুঝেছিল কেউ তাকে ট্র্যাক করছে। প্রথমে ভেবেছিলাম মজা করছে কেউ, কিন্তু ওর লেখাগুলো সিরিয়াস। ইন্সপেক্টর মুখার্জি তখন জানতে চাইলেন, কাউকে সন্দেহ করছেন? বদিদা হাসল না, বিরক্তও হলো না, শুধু বলল, আমি কাউকে সরাসরি সন্দেহ করছি না, তবে ক্লাবের ভেতরে ওর উপস্থিতি, তার ব্যক্তিত্ব, এসব কারো কারো চোখে যেমন মুগ্ধতা তৈরি করেছিল, কারো কারো মধ্যে ছিল ভয়, এমনকি জ্বালাও। থেকে থেকেই মাথায় ঘুরছিল বড় হুমকি কথাটা। দামিনী কার জন্য হুমকি ছিল? চঞ্চু বলল, ও তো এত স্নিগ্ধ মেয়ে ছিল, এত নম্র, হুমকি কিভাবে? বদিদা চুপ, ওর চোখ যেন কোনো অদৃশ্য সুতো বুনে চলেছে। বেরিয়ে আসার সময় গিরিশ মুখার্জি বললেন, চট্টোপাধ্যায়, আমরা কিন্তু আপনার উপর ভরসা করে বলছি, সাহায্য চাইছি। তদন্তের অফিসিয়াল পদ্ধতি তো চলছেই, কিন্তু আপনার চোখে যা আসে দয়া করে জানাবেন। বদিদা শুধু মাথা নাড়ল। আমি জানতাম এই মাথা নাড়া মানে কেউ আর নিরাপদ নয়। ক্লাবের ভিতরে একটা অন্ধকার জমাট বাঁধছে। আমরা শুধু জানতাম না তার শুরুটা কোথায় আর শেষ কোথায়।
দামিনীর মৃত্যুর পরেও ক্লাবটা যেন ঠিকঠাক চলছিল। প্রাত্যহিক ব্যাডমিন্টনের ঠুংঠাং, ক্যান্টিনের চা, পত্রিকার পাতা উল্টে স্বাভাবিক অলসতা, অথচ ভিতরে ভিতরে একটা অদৃশ্য স্রোত বয়ে চলেছিল। বদিদা চুপচাপ, আগের মতো হাসি মুখে ঠাট্টা করতো না, খবরের কাগজে মুখ গুজে থাকতো না, কিন্তু জানতাম ওর মাথার ভিতর ঘড়ি টিক টিক করছে। একদিন সন্ধ্যাবেলা ও নিজেই ডেকে পাঠালো আমাকে আর চঞ্চুকে। শুরু করতে হবে, বদিদা বলল খুব শান্তভাবে। চঞ্চু তৎক্ষণাৎ বলল, তুমি বলতে চাইছো আমাদের মধ্যে কেউ? হ্যাঁ, আমি কাউকে দোষারোপ করছি না এখনো। বদিদা থামিয়ে দিল। তবে দামিনীর চারপাশে যাদের দেখা গেছে শেষ কিছুদিনে, তাদের এক এক করে পর্যালোচনা করব। আমরা তিনজন একটা তালিকা বানালাম। দামিনীর কাছাকাছি যাদের দেখেছি: অনিক সিংহানিয়া, রোহন মৈত্র, ক্লাবের সিনিয়র খেলোয়াড়, দামিনীর প্রতি একটু বেশি আগ্রহী ছিল; নীলাঞ্জনা, দামিনীর ব্যাডমিন্টন পার্টনার, এক ধরনের হিংসা ছিল স্পষ্ট; সৌভিক ঘোষ, ক্লাবের অফিসিয়াল, যিনি দামিনীর অনুপস্থিতি নিয়ে প্রথম প্রশ্ন তোলে। বদিদা বলল, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড, ক্লাবের সঙ্গে যোগ, আর দামিনীর সঙ্গে শেষ কবে কথা হয়েছে সব খুঁজে বের করতে হবে। আমি বললাম, মানে তোমাকে ঠিক গোয়েন্দা হয়ে যেতে ইচ্ছে, তাই না? বদিদা একটু হাসলো এবার। ওর হাসিটা ছিল অদ্ভুত ঠান্ডা। দামিনী ছিল সরল কিন্তু বোকা নয়। কেউ তাকে ভয় দেখাচ্ছিল। তার ডায়েরিতে আছে একটা ছায়া আমাকে অনুসরণ করছে, আমি সেই ছায়াটাকে খুঁজছি। প্রথম দিনেই আমরা রোহন মৈত্রকে খুঁজে বার করলাম ক্যান্টিনে। বদিদা নিরীহভাবে জিজ্ঞেস করল, রোহন, দামিনী অনেককে বলতো তুই ওকে সাহায্য করিস ব্যাডমিন্টনের প্র্যাকটিসে। শেষ কবে দেখা হয়েছিল? রোহন গলা ছেড়ে বলল, আসলে ঘটনার সপ্তাহখানেক আগে। একটু রূঢ় হয়ে গেছিল হয়তো। ওর অনেককে নিয়ে কিছু বলার ধরনটা আমার ভালো লাগেনি। চঞ্চু ফিসফিস করে বলল, মানে ঈর্ষা ছিল? বদিদা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, ক্লাবের আলো নিভু নিভু। বদিদা হঠাৎ বলল, তোমরা জানো, পুলিশ বলেছে দেহ পচে গিয়েছিল, কিন্তু মৃত্যুর সময় দেহে আঘাতের চিহ্ন ছিল না, মানে সম্ভবত শ্বাসরোধ বা বিষ। আমি ঘাড় নাড়লাম। মানে এটা ঠান্ডা মাথায় করা খুন? ঠিক তাই, এবং এর পিছনে এমন কেউ আছে যে ওর খুব কাছের ছিল, না হলে ওর ওপর সহজে হাত তুলতে পারতো না। চঞ্চু বলল, তাহলে তোমার সন্দেহ কার দিকে? বদিদা একটা শব্দও বলল না, শুধু ক্লাবের দেওয়ালে টানানো গ্রুপ ফটোর দিকে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ। ও যেন ছবির মধ্যে এমন কিছু দেখছিল যা আমরা তখনও দেখতে শিখিনি। সেদিন ক্লাবের বাইরের টেবিলটায় বসে আমরা তিনজন, আমি, চঞ্চু আর বদিদা। বাতাসে হালকা একটা সোদা গন্ধ। মনে হচ্ছিল দামিনীর কথা বললেই চারপাশে বাতাসটা থেমে যাচ্ছে। বদিদা নোটবুক খুলে বলল, দামিনীর ঘরে একটা পুরনো ডায়েরি ছিল, হাতে লিখে রেখেছিল অনেক কথা, আজ সকালে ওর বাবা দিয়ে গেছেন। আমরা একটু চমকে উঠলাম। চঞ্চু কৌতূহলে বলল, ডায়েরিতে কিছু লেখা ছিল? বদিদা ধীরে ধীরে পড়ে শোনালো, আমি বুঝি কেউ আমার পিছনে লেগেছে, কে সেটা এখনো পরিষ্কার না। অনেক সিংহানিয়া মাঝে মাঝে নজর রাখে বুঝতে পারি, কিন্তু কেবল তাকেই দোষ দিতে ইচ্ছে করে না। ক্লাবে আরও কেউ আছে, এক ধরনের অব্যক্ত শীতলতা, চোখে পড়ে না কিন্তু গায়ে লাগে। গত সপ্তাহে আমার ওয়াটার বোতলে অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। গার্ড বলেছিল কেউ নাকি লকার রুমে আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। ভাবছি ক্লাব ছেড়ে দেবো, কিন্তু সত্যিটা না জেনে যাব না। চঞ্চু চুপ করে গেল। আমি গলা খাকারি দিলাম। মানে অনেক সন্দেহভাজন ঠিকই, কিন্তু দামিনী নিজেই বুঝেছিল ব্যাপারটা আরো জটিল। বদিদা বলল, ঠিক তাই,
অনেক তো সামনে থেকে খুব সরব ছিল, কিন্তু যার উপস্থিতি ছায়ার মতো, তাকে খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ। বিকেলে বদিদা রওনা দিল ক্লাবের অফিস ঘরের দিকে। ও বলল, আমি রেজিস্টার দেখব, ক্লাব লকার রুমে গত 15 দিনের মধ্যে কার কার অ্যাক্সেস ছিল তার একটা তালিকা বের করতেই হবে। আমি আর চঞ্চু গিয়ে বসি ব্যাডমিন্টন কোর্টের ধারে। হঠাৎ চোখে পড়ল নীলাঞ্জনা সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। চঞ্চু বলল, ওর সঙ্গে তো দামিনীর বেশ ভালো বন্ধুত্ব ছিল, তাই না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, তবে শেষ দিকে একটু দূরত্ব তৈরি হয়েছিল মনে হয়। চঞ্চু চাপা গলায় বলল, তোর কি মনে হয় কেউ নিজের বন্ধুকে ঠকাতে পারে? আমি বললাম না কিচ্ছু, শুধু নীলাঞ্জনার চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ভয় ছিল না, কিন্তু একটা অস্বস্তি ছিল, যেন কোনো গোপন কথা ঠোঁটের কোণে আটকে আছে। বিকেল শেষে বদিদা ফিরে এলো এক গাদা কাগজ হাতে করে। লিস্ট পেয়েছি, গত 7 দিনে যারা লকার রুমে ঢুকেছে তাদের মধ্যে একজন নাম বারবার এসেছে, সৌভিক ঘোষ। এই ক্লাব অফিসের লোক? চঞ্চু বলল। বদিদা মাথা নাড়ল, হ্যাঁ, অফিসিয়ালি কোনো কাজ ছাড়াই 3 বার গেছে ভিতরে, এমনকি একবার সেই দিন যেদিন দামিনী নিখোঁজ হয়। আমরা দুজনেই থমকে গেলাম। বদিদা বলল, ছায়াটা হয়তো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। বিকেলের আলোটা একটু ঝাপসা ছিল সেদিন, কিন্তু বদিদার চোখে পরিষ্কার দৃশ্য। ক্লাব অফিস থেকে ফাইল নিয়ে ফিরে এসে আমাদের সামনে রেখে বলল, সৌভিক ঘোষ ক্লাবের জুনিয়র ম্যানেজমেন্টে কাজ করে। অফিসিয়ালি কোনো কারণ ছাড়াই দামিনীর নিখোঁজ হওয়ার আগের দিন রাত 10টায় সে লকার রুমে ঢুকেছিল। আমি অবাক হয়ে বললাম, তাহলে এখন প্রশ্ন, সে সেখানে কি করছিল? আমরা ঠিক করলাম ক্লাবের সিসিটিভি রেকর্ডিং দেখতে হবে, কিন্তু ক্লাবের অফিসাররা জানালো সেদিনের ফুটেজ কিছু ডিলিট হয়ে গেছে, সার্ভারের সমস্যা ছিল। এই ডিলিট হওয়ার খবরটা যেন আগুনে ঘি ডালল। চঞ্চু ফিসফিস করে বলল, এই তো, কেউ হয়তো ইচ্ছে করে সিসিটিভির অংশ মুছে ফেলেছে। সেটা কি সৌভিক না অন্য কেউ? আমি বললাম, আর যদি সেটা নীলাঞ্জনা হয়? চঞ্চু চমকে উঠে তাকালো আমার দিকে, তুই আবার ওকে কেন টানলি? আমি মাথা নিচু করে বললাম, কাল নীলাঞ্জনাকে ক্লাবের পুরনো স্টোর রুমের দিকে যেতে দেখেছিলাম, যেটা সাধারণত ব্যবহার হয় না। দরজা খোলা ছিল, ভেতরে আলোও ছিল। বদিদা এই কথায় চুপচাপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে এবার আমাদের একটু সেই স্টোর রুমের ভিতরে ঢুকতে হবে। পরদিন সকালে আমরা 3 জন সেই স্টোর রুমে ঢুকলাম। অন্ধকার, ধুলো জমা পুরনো র্যাক আর ছেঁড়া ফাইলে ভর্তি জায়গাটা দেখে মনে হলো কেউ সত্যি এখানে এসেছিল ইদানিং। হঠাৎ চঞ্চু একটা কাগজ কুড়িয়ে পেল, দামিনীর হাতে লেখা। তাতে শুধু একটা লাইন, আমি জানি শুধু অনেক নয়, একজন আরও কাছের মানুষ মিথ্যে মুখোশ পরে আছে। বদিদা কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর চোখ তুলে বলল, এই খুনের পেছনে অনেকগুলো পরত আছে, যেটা আমরা আজ করলেও পুরোটা এখনো পাইনি। সৌভিক, নীলাঞ্জনা, এমনকি ক্লাবের ভিতরকার কিছু রাজনীতি, সব মিলিয়ে একটা গভীর জাল তৈরি করেছে। আমি বললাম, তাহলে এবার আমাদের প্রশ্ন করতে হবে, কে ছিল দামিনীর সবচেয়ে কাছের মানুষ, যাকে সে বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসঘাতক? বদিদা চোখের চশমাটা একটু ঠেলে বলল, সেটাই এখনকার পরবর্তী লক্ষ্য। আমরা বুঝলাম খুনির ছায়া ক্রমশ গাঢ় হচ্ছে, আর তার থেকে বেরোনো সহজ হবে না।
বধিদা কিছুক্ষণ ধরে নীরব। চঞ্চু চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছে। আমি শুধু ভাবছি, দামিনীর সেই চিরকুটটা যেখানে লেখা শুধু অনেক নয়, একজন আরও কাছের মানুষ মিথ্যে মুখোশ পড়ে আছে। এই লাইনটা মাথার ভিতর ক্রমশ ঘুরপাক খাচ্ছে। বধিদা মুখ তুলল। আমরা ভাবছি ঘনিষ্ঠ শব্দটার মানে প্রেমিক, প্রিয় বন্ধু বা এমন কিছু, কিন্তু দামিনীর জীবনে এমন কেউ ছিল কি যাকে সে অন্তরঙ্গ অথচ বিশ্বাসযোগ্য নয় বলে মনে করত? আমি বললাম, দামিনী খুব খোলামেলা মেয়েও ছিল না। ওর সঙ্গে যতটুকু আমাদের বন্ধুত্ব, সেটা সীমিত পর্যায়ে। ক্লাবে তো অনেকে ওর প্রতি দুর্বল ছিল, কিন্তু সে কাউকেই গুরুত্ব দিত না। চঞ্চু বলল, এই নীলাঞ্জনা, ও তো ওর ঘনিষ্ঠ ছিল। বদিদা ধীরে মাথা নাড়ল। হতে পারে। আরেকটা নাম মাথায় ঘুরছে, সৌভিক ঘোষ। ও ক্লাবের জুনিয়র, অথচ দামিনীর প্রতি একটা টান ছিল, হয়তো পেশাগতভাবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, ও ছিল অনেক কিছু জানার মতো জায়গায়। আমরা ঠিক করলাম সৌভিকের সঙ্গে কথা বলবো। পরদিন সকালে আমরা তিনজন ক্লাব অফিসে যেতেই দেখি সৌভিক অফিসে নেই। রিসেপশন বলল, সকাল থেকে কোনো খবর নেই স্যারের। বদিদা একটু ভুরু কুচকে বলল, উদাও। আমার বুক ধক করে উঠল। ঠিক তখনই চঞ্চুর ফোনে একটা নোটিফিকেশন এলো। এই দেখ, এ সোশ্যাল মিডিয়াতে কেউ একজন পোস্ট করেছে, এক ক্লাব কর্মচারী হঠাৎ নিরুদ্দেশ। তার শেষ মোবাইল লোকেশন পাওয়া গেছে রাজারহাটের দিকে। আমরা ওইদিকেই রওনা হলাম। সন্ধে নামছে তখন। একটা পুরনো মেনশন টাইপ বাড়ি, বাইরের গেট বন্ধ। বদিদার চারপাশ দেখে বলল, এই এলাকাটা চেনা। এই বাড়ির মালিক বিপ্লব দে আগে ক্লাবের মেম্বার ছিল, পরে বিতর্কিত কিছু কারণে বহিষ্কৃত হয়েছিল। গেটের পাশের রক্ষীকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, একজন ছেলেকে দুপুরে ভেতরে ঢুকতে দেখেছে, তারপর থেকে আর বেরোয়নি। আমরা তখন পুলিশ ডাকতে বাধ্য হলাম। পুলিশ এসে দরজা খুলতেই দেখি সৌভিক মেঝেতে বসে আছে, চোখ কোটরের ভিতর ঢুকে গেছে প্রায়, হাত কাঁপছে। পুলিশ কিছু বলার আগে সে ফুপিয়ে উঠল, আমি খুনি না, আমি কিছুই করিনি, আমি শুধু জানতাম। বদিদা ধীরে কাছে এগিয়ে গেল। তুই জানতিস দামিনী কিছু বড় ভুল ধরেছিল ক্লাবের অডিট রিপোর্টে? ওকে থামাতে চেয়েছিল কে? অনেক একা না আরও কেউ? সৌভিক থরথরে খাপা গলায় বলল, ও ওর সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, ক্লাবের ভিতরে আর একজন, যাকে এসে ভরসা করেছিল। আমি শুধু লকার রুমের দরজায় দাঁড়িয়ে আমি দেখেছিলাম। তার কথা শেষ হলো না, সে হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। চঞ্চু থতমত খেয়ে বলল, ও কিছু বলতে চাচ্ছিল? এ কি দেখেছিল? কে ছিল সেখানে? বুধিতার চোখে এক অদ্ভুত স্থিরতা। এই প্রথম সত্যি সত্যি গল্পের ছায়া থেকে একটা চরিত্র বেরিয়ে এলো। এখন দেখতে হবে সে গল্পের সাক্ষী না চরিত্র নিজেই। আমরা জানতাম পরবর্তী পদক্ষেপ হবে অনেক কঠিন। সৌভিকের মুখে স্পষ্ট ভয় ছিল, কিন্তু তার ভাষা এলোমেলো। আমাদের সামনে হঠাৎ করে একটা কুয়াশার দরজা খুলে গেল, যেখানে কেউ আছে, অদৃশ্য অথচ খুব চেনা। কেউ যে শুধু দামিনীকে খুন করেনি, তার বিশ্বাসটাকেও খুন করেছে। চঞ্চু বলল, প্রতিটা সৌভিক যখন বলল আমি দেখেছিলাম, তখন ঠিক কি বোঝাচ্ছিল? সে সরাসরি দেখেছিল কোনটা?
বদিদা মাথা নাড়ল। না, ও বলেছিল লকার রুমের দরজায় দাঁড়িয়ে ও কিছু শুনেছিল, হয়তো ছায়া দেখেছিল, অথবা এমন কিছু যা পুরোপুরি পরিষ্কার ছিল না। আমি ধীরে ধীরে বললাম, লকার রুমের বাইরে সিসিটিভি আছে না? বদিদা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আছে, তবে ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছিল ওই সপ্তাহের ফুটেজ অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে গেছে। আমরা একে অপরের দিকে তাকালাম। এরপর আর দেরি না করে সোজা ক্লাবের সার্ভার রুমে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম ক্লাবের পুরনো টেক ইনচার্জ, একজন লোক যাকে আমরা ভট্টদা বলে চিনি, সে এখন আর অফিসে কাজ করে না। কিন্তু ভালো খবর হলো, ভট্টদা মাঝে মাঝে বাইরে থেকে মেইন সার্ভার ব্যাকআপ নিতেন। আরও ভালো খবর, সে এখন নিউ আলিপুরে ছোট একটা সাইবার ক্যাফে চালায়। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছালাম ভট্টদার দোকানে। ভট্টদা, আপনি যেদিন ক্লাব ছাড়লেন তার আগে সিসিটিভি ব্যাকআপ কোথাও রেখেছিলেন? হ্যাঁ বাবু, একটা হার্ড ডিস্কে সব রেখেছিলাম। হ্যাঁ, তবে খুঁজতে হবে, অনেক পুরনো। খুবই অগোছালো এক ডেস্কের ড্রয়ার থেকে ভট্টদা একে একে 4টে হার্ড ডিস্ক বের করলেন। 3টেতে কিছুই নেই। চতুর্থটা খুলতেই ফুটেজ লোড হলো। তারিখ নিখোঁজের আগের দিন, সন্ধে 7:35। ভিডিওতে স্পষ্ট দেখা গেল দামিনী ক্লাব লকার রুমে ঢুকছে। কিছুক্ষণ পর দরজার ফাঁক দিয়ে একজন ঢোকে। ক্যামেরার অ্যাঙ্গেলে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের গঠন, হাঁটার ভঙ্গি, আমি থমকে গেলাম। বুদ্ধিদা বলল, পজ করে দে তো, এখন ভিডিওতে ব্রাইটনেস একটু বাড়াও। ভট্টদা সেটাই করল। আস্তে আস্তে ভিডিওটা আলোকিত হলো এবং আমরা স্পষ্ট দেখতে পেলাম লোকটার ডান হাতে একটা নীল রঙের সিলিকন ব্যান্ড। ক্লাবের মধ্যে এই ব্যান্ড শুধু একজনই পরে, নীলাঞ্জনা। চুনচু প্রায় ফিস ফিস করে বলল, মানে এ দামিনীর প্রিয় বন্ধু? বুদিদা ধীরে বলল, হয়তো বন্ধুত্ব মুখোশ ছিল। এখন প্রশ্ন হলো, সে কেন ওখানে গিয়েছিল, দামিনী তখন ওখানে কি করছিল, আর তার পরের ফুটেজ কেন নেই? আমি ফিসফিস করে বললাম, শেষ 2 মিনিট কেটে গেছে, ফুটেজ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ভট্টদা বলল, এই অংশে হার্ড ডিস্কে সার্ভার এরর এসেছিল একবার, পেজ ফাইল করাপ্ট। বদিদা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। খুনি একজন নয়, খুনির ছায়া আরও একটা মুখ ছুঁয়ে গেছে। এখন নীলাঞ্জনার মুখোশটা তুলতে হবে, এবার নরম নয়, ঠান্ডা মাথায়। আমরা জানতাম এবার খেলাটা শেষ শটের দিকেই এগোচ্ছে। তবে শেষ শট কে মারবে আর কে সেটা ঠেকাবে তা ঠিক করবে পরবর্তী চাল। নীলাঞ্জনা, যে ছিল দামিনীর সবচেয়ে কাছের বন্ধু, প্রায় ছায়া হয়ে থাকতো ওর পাশে, হঠাৎ তার নামই এসে পড়ল সন্দেহের তালিকায়। আমি, চঞ্চু আর বধিদা 3জনে চুপ করেছিলাম এক চায়ের দোকানে বসে। বধিদার ঠোঁট চাপা, চোখ দুটো ফাঁকা আকাশের দিকে। চঞ্চু বলল, ও কি তাহলে সরাসরি খুনের সঙ্গে জড়িত? বধিদা ধীরে বলল, সেটা এখনই বলছি না, তবে ওর ক্লাব লকার রুমে যাওয়ার কোনো যৌক্তিক কারণ তো দেখি না। দামিনীর নিখোঁজ হওয়ার আগের সন্ধ্যায় ও ওখানে কেন গেল সেটাই বুঝতে হবে। আমরা পরদিন সকালে নীলাঞ্জনার বাড়িতে গেলাম। নীলাঞ্জনা শান্তভাবে আমাদের বসতে দিল। ওর চোখে অবসাদের ছাপ, তবে কণ্ঠে বিন্দুমাত্র কাঁপুনি নেই। বদিদা একদম নিরাসক্ত গলায় বলল, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই দামিনীর ব্যাপারে। নীলাঞ্জনা কপাল কুঁচকে বলল, বলুন,
ওকে খুব মিস করি। সেদিন সন্ধ্যে 7টার দিকে তুমি ক্লাবে গিয়েছিলে? নীলাঞ্জনা একটু থেমে বলল। হ্যাঁ, আমার ফোন পড়ে গিয়েছিল লকারে। হ্যাঁ, তাই ফিরে গিয়েছিলাম। কেউ দেখে ফেলেছে? বদিদা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, দেখেছে, সিসিটিভিতে দেখা গেছে তুমি লকার রুমে ঢুকছো, দামিনীও ভিতরে ছিল। নীলাঞ্জনার চোখে এক ঝলক বিস্ময় ভেসে গেল। পর মুহূর্তেই স্বর নরম করল। হ্যাঁ, তবে কি দামিনীকে আমি শেষবার সেদিন দেখেছিলাম? আমি বললাম, তুমি অনেক কাছের ছিলে দামিনীর। ও কারোর সঙ্গে মানসিকভাবে অশান্তিতে ছিল কি? নীলাঞ্জনা হঠাৎ থেমে গেল, তারপর বলল, হ্যাঁ, অনিক নামটা নিশ্চয় জানেন। ও দামিনীকে নিয়ে খুব বাড়াবাড়ি করছিল। দামিনী আমার কাছে বলেছিল, ভয় পাচ্ছিল ও। বদিদা হালকা হেসে বলল, তুমি কি ভেবেছিলে তুমি ক্লাবে ঢুকে এসেছো, কেউ দেখবে না? যে ফুটেজ মুছে গিয়েছিল সেটা আমরা ফিরিয়ে এনেছি। নীলাঞ্জনার গলা কাঁপল এবার। না, আমি আমি খুন করিনি। আমি শুধু ওকে বোঝাতে গিয়েছিলাম ও যেন অনিকের ব্যাপারে রিপোর্ট না করে। রিপোর্ট? অনিকের নামে কেন রিপোর্ট করার কথা বলছিলে দামিনী? নীলাঞ্জনা ফিসফিস করে বলল, ওর ওপর বারবার প্রস্তাব আসছিল, ভয়ানক সব মেসেজ। একদিন তো ক্লাবের পাওয়ার রুমে পর্যন্ত ঢুকে পড়েছিল অনেক। আমরা হতবাক হয়ে চুপ করে গেলাম। বদিদা আবার ধীরে বলল, তাহলে তুমি শুধু ওকে নিবৃত্ত করতে গিয়েছিলে? না, তুমি ভয় পেয়েছিলে? অনেক তোমাকেও চাপে রেখেছিল, তাই তুমি দামিনীকে চুপ থাকতে বলেছিলে? ও রাজি হয়নি? তারপরে কি হলো নীলাঞ্জনা? নীলাঞ্জনার চোখ এবার ছলছল করছে। আমি আমি বেরিয়ে আসি। আমি ওকে শুধু বলি, হে এখনই পুলিশে যেও না। ও খুব রেগে গিয়েছিল। তারপর তারপর আমি আর জানি না। নীলাঞ্জনা তখন ভেঙে পড়েছে। ওর পুরোপুরি খুনি নয়, কিন্তু ঘটনার এক বড় অংশের সাক্ষী ছিল। হয়তো ইচ্ছাকৃতভাবে না, কিন্তু তার চুপ থাকাই দামিনীর মৃত্যুতে সহায়তা করেছে। বদিদা উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বলল, খুনি এখনো বাইরে, কিন্তু দামিনী যে প্রতিবাদ করতে গিয়ে একা হয়ে পড়েছিল তা স্পষ্ট। নীলাঞ্জনার মুখোশ খুলেছে, এবার অনেকের ছায়াটা ঝাপসা নয়, তীক্ষ্ণ হয়ে উঠছে। সময় কম। নীলাঞ্জনার মুখোমুখি বসে আমরা ফিরে আসার পরেও আমার মাথায় ঘুরছিল একটাই কথা, কেউ দেখছিল সবটা খুব কাছ থেকে। বদিদা কিছু বলেনি, শুধু একটা সাদা খাতা খুলে কিছু লিখে যাচ্ছিল। আমি আর চঞ্চু চুপ করে বসেছিলাম ওর ফ্ল্যাটে। এক সময় বদিদা মাথা তুলে বলল, চঞ্চু, খালপাড়ের সেই রিপোর্টটা পুলিশ দিয়েছিল, তাতে একটা কথা ছিল, দামিনীর মোবাইল খাল ঘেঁষে একটা ঝোপের পাশেই পাওয়া গেছে, কিন্তু সেটা লোকেশন একেবারে বিচ্ছিন্ন, মানে সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। চঞ্চু কপাল কুঁচকে বলল, মানে মোবাইল ওখানে ফেলেই গেছে কেউ? না, মোবাইলটা আগে ছিল না ওখানে, এটা পরবর্তীতে ফেলা হয়েছে। আমি উঠে পড়লাম, মানে কেউ চেয়েছে মোবাইলটাকে যেন ঘটনাস্থলের প্রমাণ হিসেবে ধরা হয়, কিন্তু আসলে সেটা ঘটনার সময় ছিল না ওখানে। ঠিক তাই, এটা ডিসপ্লেসমেন্ট অফ এভিডেন্স। অনেক সময় খুনি বুঝতে পারে কোনো ডিভাইস বা বস্তু খুনের সময় তার কাছে ছিল, তখন সে সেটা পরবর্তীতে ঘটনাস্থলে ফেলে রাখে, প্রমাণ বিভ্রান্ত করার জন্য। চঞ্চু বলল, তাহলে খুনি কি নিজেই আবার ঘটনাস্থলে গিয়েছিল? বুদ্ধিদা বলল, আর কেউ ফিরতে পারতো না। সেদিন বিকেলবেলা
আমরা ক্লাবে আবার ফিরে গেলাম। বদিদা অফিসে ঢুকেই সোজা রিসেপশনের কাছে একটা কাগজ চাইল। গত 10 দিনের গেস্ট এন্ট্রি লগ দাও। যেসব মেম্বার ক্লাব বন্ধ থাকার দিনেও ঢুকেছিল তাদের তালিকা চাই। ক্লার্ক একটু অবাক হয়ে সেটা দিল। বদিদা মন দিয়ে তালিকা দেখতে দেখতে থেমে গেল একটা নামে। মুখে যেন অদ্ভুত এক শান্ত হাসি খেলল। আমি উকি দিয়ে দেখলাম নামটা অনিক সিংহানিয়া। ক্লাব বন্ধ ছিল সেই দিন, তাই তো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সেদিন ক্লাব বন্ধ ছিল, অথচ সেই দিন বিকেল 5:45 অনেক ঢুকেছে। 1 ঘন্টা পরে বেরিয়েছে। ছুঁচু চাপা গলায় বলল। তাহলে ওই ফিরেছিল মোবাইল ফেলতে? আমার বুক ধরফর করতে লাগলো। তবে একটা কথা তখনও পরিষ্কার না, দামিনীকে খুন করা হলো কোথায়? খালপাড়ে ওর লাশ পাওয়া গেল, কিন্তু ক্লাবের আশেপাশে কোনো কিছুর ছাপ নেই। যদি মোবাইল ফেলা হয় পরে, তাহলে খুনটা ঘটেছিল কোথায়? ঠিক তখনই বদিদা গম্ভীর গলায় বলল। দামিনী মারা যাওয়ার আগে রাতের পুরো সিসিটিভি ফুটেজ আবার দেখতে হবে। ক্লাবের গ্যারেজ থেকে পিছনের ডোর সব। আমরা জানতাম বদিদার চোখে কিছু একটা আটকে গেছে, একটা অদৃশ্য ছায়া যেটা সবার চোখ এড়িয়ে গেছে। সে কিন্তু পেরেছে সেটা দেখতে। তবে এখনো খুনি ধরা পড়েনি, এখনো জট খোলেনি। তবে জালের শেষ গিটটাতেও টান পড়তে শুরু করেছে। সেদিন দুপুরে বদিদা আমাদের নিয়ে ক্লাবের সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকল। অফিস স্টাফদের ছুটিতে পাঠিয়ে দিয়ে ও নিজেই মনিটর অন করল। স্ক্রিনে ক্লাবের বিভিন্ন জায়গার ফিড ঘুরছিল, রিসেপশন, ব্যাডমিন্টন কোর্ট, লকার রুম, পার্কিং, এমনকি পিছনের গেট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিন রাত 8টা বাজাও তো। বদিদা বলল ক্লাবের টেকনিক্যাল লোককে। ক্লিপ শুরু হলো। দামিনী ব্যাডমিন্টন কোর্টের থেকে বেরিয়ে পিছনের করিডোর দিকে হাঁটছে। গাঢ় নীল জ্যাকেট পরা, চোখে মুখে ক্লান্তি, একটা ছোট ব্যাগ তার কাঁধে। ঠিক তখনই করিডোরের অন্ধকার অংশে ক্যামেরার একদম কোণার ধারে কোনো একটা ছায়া নড়ল। আমি আর চঞ্চু একসঙ্গে কেঁপে উঠলাম। ওই তো! চঞ্চু কাঁপা গলায় বলল। ছায়াটা পুরো দেখা যাচ্ছিল না, কিন্তু একটা মানুষের গড়ন স্পষ্ট ছিল। উচ্চতা আন্দাজ করলে মনে হয় 6 ফুটের কাছাকাছি। ছায়াটা হঠাৎ করেই আবার অদৃশ্য হয়ে গেল। দামিনী তখনও বুঝতে পারেনি। বদিদা ঠান্ডা গলায় বলল, এই জায়গাটার ক্যামেরা অ্যাঙ্গেল এমন যাতে পাশে স্টোর রুমের ডোর আর কিছুটা শ্যাডোর জোন পড়ে যায়। বেশিরভাগেরই সেটা অন্ধকার। মানে খুনি এখানে লুকিয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সম্ভাবনা খুব প্রবল। আর এই অংশে কোনো মাইকও ছিল না, ফলে কথোপকথন রেকর্ড হয়নি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, এবং তারপর ওই করিডোরেই প্রথমে দামিনীকে ঘায়েল করা হয়েছিল। হয়তো পেছন থেকে মাথায় কিছু দিয়ে আঘাত করা হয়। সেখানে অজ্ঞান অবস্থায় তাকে বাইরে নিয়ে যাওয়া হয়, সম্ভবত গাড়িতে। চঞ্চু বলল, আর ওই ক্যামেরার বাইরের জায়গা ব্যবহার করে সব করা হয়েছিল, সেই জন্য কিছু ধরা পড়েনি। বদিদা মাথা নেড়ে বলল, খুনি ক্লাবের গঠন আর ক্যামেরার অন্ধপাশগুলো ভালো করেই জানতো। এমন কেউ যে এখানে নিয়মিত আসতো, কিন্তু নিজের উপস্থিতিকে গোপন রাখতে পারত। আমি তাকালাম বদিদার দিকে। মানে শুধু অনেক নয়, হয়তো কেউ সাহায্য করেছিল। বদিদা একবার চশমাটা নামিয়ে চুলে হাত বোলালো, তারপর বলল, হ্যাঁ, এবার সেই ছায়া সহচরকে খুঁজতে হবে। আমরা যখন ক্লাব থেকে বেরোলাম,
তখন চারদিক অন্ধকার হয়ে এসেছে। তবে একটা কথা মাথায় ঠকঠক করছিল, কেউ ছিল যাকে আমরা দেখেছি অথচ চিনতে পারিনি। বুধিদা তখন বলল, আগামীকাল আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট দেবো তোমাদের দুজনকে। ক্লাবের কয়েকজন কর্মী আর একাধিক জুনিয়র মেম্বারের গত কিছু সপ্তাহের রুটিন জানতে হবে। কে কবে ছুটি নিয়েছিল, কে কবে ক্লাবে ঢুকেছিল, আর কে হঠাৎই চুপচাপ হয়ে গেছে। ছঞ্চু বলল, খুনি হয়তো আমাদের মাঝে ছিল, আর আমরা খেয়ালই করিনি। হ্যাঁ, বুধিদা কাজ ঝাঁকিয়ে বলল, খেলাটা এখনো শেষ হয়নি, শেষ শটটা এখনো বাকি। বুধিদা যেদিন আমাদের বলল ক্লাবের কিছু কর্মীর গতিবিধি খুঁজি, কে কখন ছুটি নিয়েছিল, কে হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে, তখনও আমরা বুঝিনি তার মাথায় আগে থেকে একটা মুখ ভেসে উঠছে। আমরা দুজন ভাগ হয়ে গেলাম। আমি অ্যাডমিন অফিসের ইনফরমাল খোঁজখবর নিতে লাগলাম। ছঞ্চু গিয়েছিল গার্ডদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করতে। দুপুর গড়িয়ে বিকেল গড়ালো। ছঞ্চু এসে ফিসফিস করে বলল, জানি না ঠিক কিনা, কিন্তু সুধা ওর আচরণ গত 1-2 সপ্তাহে কেমন যেন বদলে গেছে। সবার সঙ্গে কথা কম বলছে, কয়েকদিন ছুটিও নিয়েছিল, ঠিক দামিনীর নিখোঁজ হওয়ার আগেই। সুধাংশু ক্লাবের এক পুরনো স্টাফ, সব কাজেই ব্যবহার হতো। আলোর মিস্ত্রি, মেনটেনেন্স, মাঝে মাঝে গাড়ির চালক হিসেবেও। আমি বললাম, আমার কাছে রেকর্ডে আছে দামিনীর খুনের পরদিন থেকেই সুধাংশু নাকি অসুস্থতার অজুহাতে ক্লাবে অনুপস্থিত। আবার খুনের 2 দিন আগেও রিসেপশনের সিসিটিভি কিছুক্ষণের জন্য অফ করেছিল ওয়্যারিং খারাপ বলে। ছঞ্চুর চোখ বড়। মানে এইটাও হতে পারে যে অনেক একা ছিল না, কেউ তাকে সাহায্য করেছে। আমি মাথা নাড়লাম এবং সুধাংশু সেই অদৃশ্য সহচর যে ক্যামেরার অন্ধ পাশে থেকে কাজ করছিল। সন্ধ্যায় আমরা বুধিদার সঙ্গে দেখা করলাম। সব শুনে ও চশমা নামিয়ে বলল, সুধাংশু কোনো মোটা টাকার বিনিময়ে অনেককে সাহায্য করেছে। লাইট নষ্ট করে রাখা, দরজা খুলে রাখা, ব্যাগ ক্যারি করা, লাশ গাড়িতে তোলা। ছঞ্চু থমকে জিজ্ঞেস করল, কিন্তু লাশ যে শহরের বাইরে ফেলা হয়েছিল, ওখানে তো ওর কোনো গাড়ি নেই। সেইখানেই আসছে আসল প্লট। বুধিদা বলল, সুধাংশুর কাজ শুধু ভেতরটা, বাইরের যে গাড়ি করে লাশ নিয়ে যাওয়া হয়েছে সেটা অনেকেরই এক বন্ধুর, তার নামে রেজিস্টার। এখন আমাদের কাজ সুধাংশুকে খুঁজে বের করা। ও ছাড়া মূল কাহিনী আদালতে প্রমাণ করা কঠিন হবে। আমি জিজ্ঞেস করলাম, ও যদি পালিয়ে যায়? বুধিদা মুচকি হেসে বলল, ও পালাতে চাইলেই পালাতে পারবে না, কারণ ওর পিছনে এখন আমার লোক আছে। মানে? আমি চমকে উঠলাম। আমি সুধাংশুকে আগেই সন্দেহ করেছিলাম। বুধিদা শান্ত গলায় পড়ল, ওর ফোন লোকেশন অদ্ভুত গ্যাপ ছিল খুনের দিন, তাই আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে লাগিয়ে দিয়েছিলাম ওর পেছনে। এখন ওর গতিবিধি ট্র্যাকে আছে। ছঞ্চু বলল, তাহলে আমরা কি খুনের সমস্ত পুতুলদের চিনে ফেললাম? বুধিদা চশমাটা পরে চোখ নামিয়ে বলল, না, শুধু চিনে ফেলাই নয়, এবার নাটকের পর্দা নামানোর পালা। শেষ শটটা এবার আমিই মারব। সন্ধেটা অদ্ভুতভাবে থমথমে ছিল। বুধিদার মুখে উত্তেজনার ছাপ নেই, বরং এক অদ্ভুত শীতলতা, যেমন ঝড় ওঠার আগে সম্পূর্ণ আকাশ নিস্তব্ধ হয়ে পড়ে। আমরা বসলাম তার ঘরের জানলা খুলে রাখা।
বাইরে আলো আধারিতে ঢুকে পড়ছিল একটা সন্ধ্যার ম্লান আলো। বদিতার সামনে একটি কাগজ বিছিয়ে রাখল। তারপর আমাদের বলল, তোমরা জানো দামিনীর শেষ সন্ধ্যাটা আমার চোখের সামনে পরিষ্কার। আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম। দামিনী সেদিন ক্লাবের একটা ঘর থেকে বেরিয়েছিল 7:30টার সময়। সিসিটিভিতে ওর শেষ দেখা গেছে বেসমেন্ট করিডরে। এরপরে অন্ধকার। কারণ এই সুধাংশু লাইট ও ক্যামেরা বন্ধ করেছিল, ছঞ্চু বলল। ঠিক। বদিদা মাথা নাড়ল। আর ওখানে অনেক ওত পেতেছিল। ওর ফোন লোকেশনও সেই সময় ক্লাবের সিগন্যালের বাইরে গিয়েছিল। মনে আছে তো? গাড়ির গেট অটোলক থাকলেও সেদিন খোলা ছিল। আমি বললাম, তাহলে কি সুধাংশুই ওকে বাইরে নিয়ে যেতে সাহায্য করেছে? সুধাংশু শুধু ভিতরের লোক, বদিদা বলল। লাশ বাইরে নিয়ে যেতে অনেক ব্যবহার করেছিল নিজের এক বন্ধুর এসইউভি, যার উপর অস্থায়ী কভার লাগানো ছিল। চতুরভাবে রাত 8:30টায় গাড়িটা ক্লাব ছাড়ে। সুধাংশু আর অনেক দুজনেই ছিল গাড়িতে। সিসিটিভি ফুটেজে কিচ্ছু নেই, কারণ গ্যারেজের ক্যামেরাও এদিন বিকল ছিল। আমি রীতিমতো হতভম্ব। কিন্তু সুধাংশু কনফেস করেছে কিছু? আমি প্রশ্ন করলাম। বদিদা হেসে বলল, ওর কনফেশন আসবে কোর্টে। এখনও ওকে সরাসরি ধরা হয়নি, কিন্তু লোকেশন ট্র্যাকিং, ফোনে একাধিক মেসেজ আর এক জায়গায় সিসিটিভি ফুটেজ সব আছে। ছঞ্চু জিজ্ঞেস করলো, আর অনেক ও কি জানে তুমি ওর দিকে এগোচ্ছ? জানে না, বদিদা বলল শান্তভাবে। ও ভাবে টাকা দিয়ে সব থামিয়ে রাখা যায়, কিন্তু আমি আমার শেষ শটটা এখনো মারিনি। আমার চোখ চলে গেল সেই কাগজটার দিকে। সেখানে এক লিস্টে লেখা, টানা তারিখ, সময়, স্থান, সবার উপরে বড় করে লেখা দামিনীর শেষ সন্ধ্যা। বদিদা চুপচাপ জানালো, এরপর আমরা সরাসরি ওর মুখোমুখি হব, আর তখনই পড়বে মুখোশটা। সামনে আসবে সেই মুখ যার ছায়া এতদিন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমরা নিঃশব্দে মাথা নাড়লাম। আর আমি ভাবছিলাম, শেষ শটটা এবার এমন জায়গায় লাগবে যেখান থেকে কেউ ফেরে না। সকালবেলা বদিদা আমাদের জানিয়েছিল আজ বিকেলে অনেক ক্লাবে আসবে। আমি কথা বলবো ওর সঙ্গে, তোমরা থেকো চুপ করে। তখনই বুঝেছিলাম আজ হয়তো একটা জট খুলে যাবে। ক্লাবের রিভিউ মিটিংয়ের অজুহাতে সব সদস্যদের একটা ছোট রুমে ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন অমিত সিংহানিয়া, সদ্য বিদেশ ফেরত সভাপতি, মুখ কড়া কিন্তু উদাসীন। আর তার পাশেই ছিল অনেক, স্নায়বিক ঠান্ডা, কিন্তু চোখে একরাশ অস্বস্তি। বদিদা উঠে দাঁড়ালেন। আমি এখানে ক্লাবের পক্ষ থেকে কিছু তথ্য নিয়ে এসেছি, যেগুলো দামিনী বসাকের মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। আমি অনুমতি চাই এই বিষয়ে কিছু কথা বলার। অমিত সিংহানিয়া পুরো কুচকে বললেন, মিস্টার চট্টোপাধ্যায়, আমি আশা করি আপনি আমাদের ছেলেকে জুড়িয়ে কিছু বলছেন না। বদিদা হালকা হেসে বললেন, আমি কাউকে জড়াচ্ছি না, আমি শুধু তথ্য দিচ্ছি। বিচার করবেন আপনারা এবং শেষে পুলিশ। ঘরের চাপা গুঞ্জন। বদিদা একে একে ফাইল খুলে রাখলেন টেবিলে। প্রথম প্রমাণ, ক্লাবের বেসমেন্টে সেদিন সন্ধ্যা 7:30টার সময় লাইট ও ক্যামেরা অফ হয়। আমাদের সিকিউরিটি স্টাফ সুধাংশুর ফোনে পাওয়া গেছে ওই সময় একটি হোয়াটসঅ্যাপ কল এ নামের এক ব্যক্তির কাছ থেকে। আমাদের ক্লাবের নোটবুক অনুযায়ী এ হচ্ছে অনিক সিংহানিয়া। অপ্রমাণিত কথাবার্তা। অনেক ঠোঁট বেঁকিয়ে বলল। বধিতা থামেননি। দ্বিতীয় প্রমাণ, ক্লাবের গ্যারেজে রাখা একটি এসইউভি, যার গাড়ির নাম্বার অনেকের এক বন্ধুর নামে রেজিস্টার্ড। সেটি রাত 8:23 ক্লাব ছাড়ে।
এবং রাত 11টায় দেখা যায় কসবা থানার কাছে একটি রাস্তার ক্যামেরায়। পরে খালপাড়ের সিসিটিভি ফ্রেমে ওই একই গাড়ির ছায়া দেখা যায় রাত 12টা 26-এ। ঘরে নিস্তব্ধতা। তৃতীয় প্রমাণ। বদিতে এবার সামনে এগিয়ে এলেন। তদন্তে এক সন্ধ্যায় হঠাৎ খবর আসে খালপাড়ের একটা জঙ্গলের ভেতর একটা কাটা ঝোপের আড়ালে দামিনীর মোবাইল ফোন পড়ে থাকতে দেখা গেছে। একজন মাছ ধরতে আসা লোক দেখে থানায় খবর দিয়েছিল। ফরেন্সিক টিম সেটা উদ্ধার করে নিয়ে যায়। মোবাইলটা কাদা আর শিশিরে ভেজা ছিল, কিন্তু ভাঙেনি। তাতে দামিনীর শেষ কিছু মেসেজ, লোকেশন হিস্ট্রি আর একটি রেকর্ড করা অডিও ফাইল উদ্ধার হয়, যেটা অনেক কিছু বদলে দেয়। ওই ডিভাইসের মধ্যে ছিল একটা অডিও রেকর্ডিং দামিনীর কণ্ঠে, যেখানে সে স্পষ্ট বলে, অনেক, হ্যাঁ আমি তোকে পছন্দ করি না, প্লিজ আমায় আর বিরক্ত করিস না। হ্যাঁ, আমি অনুভব করছিলাম অনেকের মুখের রং বদলে যাচ্ছে। এক সময় তার পিতা উঠে দাঁড়ালেন। এ অনেক, বধিদা শেষবারের মতো বললেন, এই ছিল আমার সমস্ত প্রশ্ন, সমস্ত ক্লু এবং সমস্ত পথ, যা একটি জায়গাতেই পৌঁছায়। অনেক সিংহানিয়া, দামিনী বসাকের হত্যাকারী। ঘরে নিঃশব্দ বিস্ফোরণ। পুলিশ তখন ক্লাবের বাইরেই ছিল। বদিদার ইশারায় ভেতরে ঢুকে অনেককে গ্রেপ্তার করল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। গলা শুকিয়ে গিয়েছিল। অনেকের চোখে একটু অনুতাপ ছিল না, শুধু একরাশ পরাজিত অহংকার। আর বদিদা তখন জানালেন, শেষ শটটা ঠিক কোথায় বসাতে হয় সেটা খেলার মানুষরাই জানে। অন্ধকার ঘরে আলোটা জ্বলতেই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় বদিদার মুখ। টেবিলের ওপাশে বসে থাকা আমি, চঞ্চু ও তদন্তকারী অফিসার চ্যাটার্জি একসাথে তাকিয়ে থাকি তার দিকে। এই কয়েক সপ্তাহ ধরে জমে থাকা ধোঁয়াশা যেন ঘন কুয়াশার ভেতর থেকে ফাটল গলে আলো ফেলে বেরিয়ে আসতে শুরু করেছে। তোমরা নিশ্চয়ই ভাবছ কিভাবে এত কিছু বোঝা গেল, কিভাবে নিশ্চিত হলাম যে অনেকেই খুনি। বদিদার কণ্ঠে ধীর অথচ দৃঢ় সংযম। তিনি সামনে রাখা ফাইলটা খুলে একটা কাগজ বের করে ধরলেন। 3টা ক্লু, 3টে আলাদা সূত্র। এই 3টে টানতেই ছিঁড়ে গেল অনেকের সাজানো নকল চরিত্র। প্রথম ক্লু, ফোন লোকেশন। দামিনীর মোবাইল ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে দেখা যায় খালপাড়ের পাশেই একটি নির্দিষ্ট স্থানে তা বন্ধ হয়ে যায়। সেটাই ছিল সেই কাটা ঝোপের জায়গা যেখান থেকে পরে ফোন উদ্ধার হয়। দ্বিতীয় ক্লু, সিসিটিভি ফুটেজ। ক্লাব থেকে বের হওয়ার রাতে অনেকের গাড়ি যে পথে গিয়েছিল সেই পথের এক দোকানের সিসিটিভিতে তার গাড়ির হালকা একটা ছায়া ধরা পড়ে। সময়টাও মিলছে ঠিক সেই সময়ের সাথে যেদিন দামিনী নিখোঁজ হয়। তৃতীয় ক্লু, মোবাইল ফোনের অডিও রেকর্ডিং। দামিনীর মোবাইলে 1 মিনিট 22 সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং পাওয়া গেছে। রাতের অন্ধকারে কাপা গলায় দামিনী বলছে, তুমি যা ভাবছো সেটা কখনোই হবে না, আমি কাউকে ভয় পাই না অনেক। এরপর একটা ঝটকা শব্দ, তারপর নিস্তব্ধতা। চঞ্চু গম্ভীর গলায় বলল, মানে অনেক ওখানেই ছিল? বদিদা বললেন, ঠিক তাই। তার রাগ, তার অস্থিরতা সব কিছু মিলে গেছিল আগেই, শুধু দরকার ছিল প্রমাণ। মোবাইলের লোকেশন, অডিও, গাড়ির ছায়া সব একসাথে পড়তেই জড়ো হয়ে গেল পাজলের শেষ টুকরো। চ্যাটার্জি চুপচাপ বদিতার দিকে তাকিয়ে বললেন, আপনার কথা অনুযায়ী আদালতও এটা দাঁড়াবে। আমাদের টিম প্রস্তুত, ওয়ারেন্ট রেডি। সন্ধ্যা নেমে আসছিল। জানলার বাইরে শহরের আলো জ্বলছে। আলো আধারির এই শহরে দামিনীর গল্প শেষ হলেও তার সঙ্গে জড়িয়ে থাকা সত্যের পথটা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর কেন্দ্রে থাকবে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়।
আদালত কক্ষ নিঃশব্দ। সামনের আসনে বসে থাকা অনিক সিংহানিয়ার মুখ থমথমে। তার চোখে কোনো অহংকার নেই, কেবল ধরা পড়ে যাওয়ার আতঙ্ক, হার অন্ধকার এক গ্লানি। বিচারক সোজা হয়ে বসে আছেন, তার গলায় গাম্ভীর্য। প্রসিকিউশন, আপনি আপনার বক্তব্য পেশ করুন। পাবলিক প্রসিকিউটর মৃদু মাথা নেড়ে দাঁড়ালেন। হে মামলার 3টি প্রধান প্রমাণ তুলে ধরছি। 1, খালপাড়ে পাওয়া নিহত দামিনী বসাকের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া অডিও রেকর্ডিং। 2, ক্লাবের সিসিটিভি ও রাস্তার ফুটেজ অনুযায়ী অভিযুক্ত অনিক সিংহানিয়ার গাড়ির গতিবিধি। 3, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মোবাইলের ওপর পাওয়া অভিযুক্তের আঙ্গুলের ছাপ। বদিদা সাক্ষ্য বিবরণের জন্য উঠে দাঁড়ালেন। তার উপস্থিতি আদালতের ভেতরেও এক বিশেষ গুরুত্ব তৈরি করল। আমি বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। পুলিশ যখন আমাকে সাহায্যের অনুরোধ করে, আমি গোটা তদন্তটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনা করি। বদিদা বললেন, অনিক এবং দামিনীর সম্পর্ক ছিল একতরফা এবং সেটি শুরু থেকেই অসুস্থ মানসিকতার দ্বারা চালিত। অনেক বহুবার দামিনীকে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। সে প্রতিশোধ নিতে চাইত, আর তার জন্য ব্যবহার করেছিল তার ক্ষমতা আর অহংকে। বদিদা দামিনীর মোবাইল থেকে উদ্ধৃত সেই রেকর্ডিংয়ের বাজানোর অনুরোধ করেন। অডিও আদালত কক্ষে বাজে। তুমি যা ভাবছো সেটা কখনোই হবে না। আমি কাউকে ভয় পাই না অনেক। এরপর একটা ধস্তাধস্তির শব্দ, তারপর নিস্তব্ধতা। আদালতের ভিতর নেমে আসে ভারী স্তব্ধতা। অনিক মুখ নামিয়ে বসে থাকে। পাবলিক প্রসিকিউটর যুক্তি দেন, এই অডিও রেকর্ডিং, অভিযুক্তের গাড়ির গতিপথ এবং মোবাইলের ফিজিক্যাল অবস্থান, এসব কিছু একত্রে প্রমাণ করে যে অনেকই দায়ী দামিনীর মৃত্যুর জন্য। বিচারক সমস্ত কিছু শুনে বলেন, আসামি অনিক সিংহানিয়াকে ধারা 302 মোতাবেক দোষী সাব্যস্ত করা হলো। চূড়ান্ত রায় পরবর্তী শুনানিতে ঘোষণা করা হবে। আদালতের বাইরে আমি, চঞ্চু আর বধিতা দাঁড়িয়ে আছি। আকাশে হালকা মেঘ, শহরের আলোগুলো একটু একটু করে জ্বলে উঠছে। চঞ্চু ধীরে বলল, শেষ শটটা সত্যি দামিনী মেরে গেছে বদিদা, তবে তা কোর্টে সত্যের পক্ষে। বদিদা মৃদু হাসলেন, শেষ শট যদি ঠিক জায়গায় লাগে তবেই তো খেলাটা জেতা যায়। আমি বললাম, তুমি এই কেসটা শেষ করে একটা জিনিস প্রমাণ করলে বদিদা, খুনি হতে ডাকাত হওয়া লাগে না, একটা অসুরক্ষিত আহত মনই যথেষ্ট। বদিদা হাসল না, মাথাও নাড়ল না, শুধু বলল, খুনিরা সবসময় নিষ্ঠুর হয় না পিয়াল, অনেক সময় ওরা শুধু খুব একা। একটা ক্ষত শুকিয়ে গেলেও চিহ্ন রেখে যায়, আর সেই চিহ্ন যেন আমরাও রেখে গেলাম এই এক অদ্ভুত ব্যাডমিন্টন কোর্টে, যেখানে শেষ শটের আগে হার জিত ঠিক হয়ে গিয়েছিল অনেক আগেই।